তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় রচিত চন্দ্রনাথ গল্পের পঞ্চম পাঠে নবম শ্রেণীর শিক্ষার্থীদের স্বাগত জানাই। আমাদের গল্পটা পড়া হয়ে গেছে। আজকের এই পঞ্চম পাঠে আমরা কয়েকটা প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রথমেই আমরা চন্দ্রনাথ গল্পের চন্দ্রনাথ সম্বন্ধে অর্থাৎ চন্দ্রনাথের চরিত্র নিয়ে আলোচনা করব। অর্থাৎ চন্দ্রনাথ গল্প অবলম্বনে চন্দ্রনাথ চরিত্রটি বিশ্লেষণ করো, অথবা চন্দ্রনাথ গল্প অবলম্বনে চন্দ্রনাথ চরিত্রের পরিচয় দাও। এই প্রশ্নটা নিয়ে আমরা প্রথমেই একটু আলোচনা করব। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় রচিত চন্দ্রনাথ গল্পে চন্দ্রনাথ মূল বা কেন্দ্রীয় চরিত্র। সমস্ত গল্পেই তার একাধিপত্য। আমরা পুরো গল্পটা পাঠ করে দেখেছি যে সমস্ত গল্পের মধ্যেই তার একাধিপত্য রয়েছে। লেখক তাকে তুলনা করেছেন কালপুরুষ নক্ষত্রের সঙ্গে। আমরা প্রথমেই কয়েকটা ভাগে আমরা এই চরিত্রটাকে ভাগ করে আলোচনা করব। আলোচ্য গল্পে চন্দ্রনাথ চরিত্রের কিছু বৈশিষ্ট্য আমরা লক্ষ্য করি। যেমন প্রথমেই বলতে পারি যে উন্নত স্বাস্থ্য। আমরা দেখতে পেয়েছি গল্পের সূচনাতেই চন্দ্রনাথ এবং তার যে দুই বন্ধু, তার একজন অর্থাৎ কথক নরেশ, তার কথাই আমরা জানতে পারি চন্দ্রনাথ একজন দীর্ঘাকৃতি, সবল, সুস্থ দেহ, নির্ভীক দৃষ্টি কিশোর। তার বড় বড় চোখ ও চওড়া কপালের অধিকারী সে। কালপুরুষের ভীমকায় আকৃতির সঙ্গে চন্দ্রনাথের আকৃতির সাদৃশ্য রয়েছে লেখকের কথায়। এবং আমরা এটাও দেখতে পেয়েছি তার কপালের শিরার মধ্যে একটা ত্রিশূল চিহ্ন দেখা যায়, অর্থাৎ শিরাগুলো যখন উত্তেজনায় ফুলে ওঠে একটা ত্রিশূল চিহ্ন আমরা দেখতে পাই। চন্দ্রনাথ একটি প্রতিবাদী চরিত্র। অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন চন্দ্রনাথ। তাই বিদ্যালয়ে যে কৌশল করে বা অসৎভাবে তাকে বঞ্চিত করা হয়েছে, তাকে বঞ্চিত করে অসৎ উপায়ে হিরুকে প্রথম স্থান পাইয়ে দেওয়া কেন বললাম? হিরু পাওয়ার যোগ্য নয়, প্রথম স্থান অধিকার করার যোগ্যতা হিরুর নেই। তাই প্রথম স্থান পাইয়ে দেওয়ার প্রতিবাদে সে কিন্তু দ্বিতীয় পুরস্কার গ্রহণ করেনি বা প্রত্যাখ্যান করেছে, দ্বিতীয় পুরস্কার গ্রহণ করতে অস্বীকার করেছে। এক্ষেত্রে প্রধান শিক্ষক মহাশয়ের অনুরোধ, এমনকি যে দাদার সঙ্গে থাকতেন সেই দাদার নির্দেশকেও সে অমান্য করেছে। কারণ অন্যায়ের সঙ্গে কোনো আপোষ নয়। দাদা তাকে সংসার থেকে পৃথক করে দিলেও বিদ্যালয়ের অন্যায়কে সে প্রশ্রয় দেয়নি। এক্ষেত্রে আমরা চন্দ্রনাথের একটা প্রতিবাদী সত্তা লক্ষ্য করতে পারি। অত্যন্ত মেধাবী। চন্দ্রনাথের চরিত্রের আরেকটি বৈশিষ্ট্য হল মেধা। অত্যন্ত মেধাবী ছাত্র ছিল চন্দ্রনাথ। তার মতো মেধা তাদের শ্রেণীতে আর কারো ছিল না। অসাধারণ মেধার জন্যই সে কখনো দ্বিতীয় হয়নি, বরাবর প্রথম হয়ে এসেছে। গল্পকথক তাই বলেছেন, চন্দ্রনাথের শ্রেষ্ঠত্বে আমার অন্তত সন্দেহ ছিল না। তাহলে গল্পকথকের এই যে বিচার, তার মেধাকেই কিন্তু
সমর্থন করে। এবং গল্পের শেষ দিকেও আমরা দেখতে পেয়েছি যে এই নরেশ বলেছে হিরু আর চন্দ্রনাথের সঙ্গে তুলনা চলে না। যতই হিরু প্রথম হোক বা সেখানে তাকে নানা রকমভাবে পুরস্কৃত করা হোক, দুজনের মধ্যে কিন্তু সে চন্দ্রনাথকেই এগিয়ে রাখে, এই কথা কিন্তু তার মধ্যে প্রকাশ পেয়েছে। চন্দ্রনাথের আরেকটা বৈশিষ্ট্য অত্যন্ত যুক্তিশীল। চন্দ্রনাথ যুক্তি দিয়ে বোঝাতে চেয়েছে যে হিরু তার থেকে বেশি নম্বর পেতে পারে না, কিছুতেই সে বেশি পেতে পারে না। চন্দ্রনাথের আচরণে তার দাদা বিরক্ত হলেও তার যুক্তিকে খণ্ডাতে পারেনি। কারণ যখন চন্দ্রনাথের দাদা বিষয়টা মেনে নিতে বলে, তখন সে কিন্তু যুক্তি দিয়ে বলে যে কিভাবে হিরু পরীক্ষায় প্রথম হয়। প্রথমত তার যে প্রাইভেট টিউটরের কাছে পড়তো সে প্রশ্ন বলে দিয়েছে, তারপরেও চন্দ্রনাথ তাকে 3টে অঙ্ক দেখিয়ে দিয়েছে এবং আরও নানা রকমভাবে স্কুলের যে বিভিন্ন অবস্থান রয়েছে, অর্থাৎ পরিচালন সমিতিতেও সেখানে হস্তক্ষেপ বা তার প্রভাব কিন্তু হিরুর রেজাল্টের মধ্যে পড়েছে, চেনা জানার সূত্র ধরে। এই ধরনের যুক্তি কিন্তু সে যা দেখিয়েছে তার দাদাও কিন্তু খণ্ডাতে পারেনি। বিশ্ববিদ্যালয় পরীক্ষার ফলাফল কি হতে পারে তাও সে যুক্তি দিয়ে বুঝিয়েছে গল্পকথক বা নরেশকে। তার মতে অনুপাতের আঙ্কিক নিয়মে যার মূল্য যতবার কষে দেখবে একই হবে, এবং পরে কিন্তু আমরা দেখতে পেয়েছি তার এই যে হিসাব সেটা কিন্তু প্রায় মিলে গেছে। অনুমান ক্ষমতা, এটাও কিন্তু চন্দ্রনাথের মধ্যে ছিল। অসামান্য অনুমান ক্ষমতার জন্যই চন্দ্রনাথ বিদ্যালয়ের পরীক্ষার সম্ভাব্য ফলাফল বলে দিতে পেরেছিল। হিরুর ফলাফল বাদ দিয়ে অন্যদের যে ফলাফল চন্দ্রনাথ অনুমান করেছিল প্রায় মিলেই গেছে। চন্দ্রনাথ চরিত্রের যে বৈশিষ্ট্য আমরা দেখতে পাই তার মধ্যে ছিল অত্যন্ত দৃঢ়তা, অসামান্য আত্মশক্তি। দৃঢ়তার কারণেই সে আপন বিশ্বাস থেকে বিচ্যুত হয়নি, কখনো সে সেই জায়গা থেকে সরে যায়নি। দাদা তাকে সংসার থেকে পৃথক করে দিলেও নিজের কথা থেকে সে কিন্তু সরে যায়নি। হিরুর কাকার স্পেশাল প্রাইজ অর্থাৎ বিশেষ পুরস্কার এবং হিরুর আনন্দ উৎসবের আমন্ত্রণ সে কিন্তু প্রত্যাখ্যান করেছে। সে বলেছে এই যে বিশেষ পুরস্কার তো সে গ্রহণ করবেই না, এই প্রস্তাবটাই তার কাছে অসম্মানের, অপমানজনক প্রস্তাব, একথা সে বলেছে। এই অসীম দৃঢ়তা, আত্মমর্যাদা বোধ আমরা তার মধ্যে দেখতে পাই। এবং এই যে অসামান্য উন্নত চরিত্রের এই অধিকারী চন্দ্রনাথ, তাই গল্পকথক চন্দ্রনাথ সম্পর্কে বলেছেন যে এমনই দৃপ্ত ভঙ্গিতে সেও আপনার জীবনের কক্ষপথে চলিয়াছে, একদিন পিছনে ফিরিয়া চাহিল না, ক্ষণিক বিশ্রাম করিল না। তাকে কালপুরুষের সঙ্গে তুলনা করা হয়েছে। এই তেজদীপ্ত আত্মসম্মান আছে একটি চরিত্র চন্দ্রনাথ। তাহলে সমগ্র গল্পের মধ্যেই তার একাধিপত্য আমরা দেখতে পেয়েছি, কখনো প্রত্যক্ষভাবে, কখনো প্রচ্ছন্নভাবে আমরা তার উপস্থিতি লক্ষ্য করেছি। এবং অবশ্যই অত্যন্ত মেধাবী, যুক্তিশীল, ব্যক্তিত্ব সম্পন্ন, প্রতিবাদী একটি চরিত্র চন্দ্রনাথ। এরপর আমরা এই গল্পের আরেকটি চরিত্র হিরু সম্বন্ধে একটু আমরা আলোচনা করব। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় রচিত এই চন্দ্রনাথ
নামাঙ্কিত গল্পাংশে হিরু একটি উল্লেখযোগ্য পার্শ্ব চরিত্র। এই চরিত্রটি বিশ্লেষণ করলেও আমরা যে বৈশিষ্ট্যগুলো লক্ষ্য করি সেগুলোর মধ্য থেকেও আমরা হিরুকে মেধাবী ছাত্র হিসাবেই দেখি। হিরু অত্যন্ত মেধাবী ছাত্র। হিরু সে মেধাবী, সে ক্লাসের পিছনের সারির অকৃতকার্যদের দলে থাকে না, তাই বিশ্ববিদ্যালয়ের স্কলারশিপ পরীক্ষায় সে সফল হয়। আমরা দেখতে পাচ্ছি যে বিদ্যালয় পরীক্ষায় প্রথম হবার মতো বিশ্ববিদ্যালয় পরীক্ষাতেও সহপাঠী চন্দ্রনাথ থেকে সে বেশি নম্বর কিছুতেই পেত না, কিন্তু আমরা এক্ষেত্রে দেখেছি তার কিন্তু ছাপিয়ে গেছে। যাই হোক, সেটা পরের ব্যাপার। হিরুর মধ্যে যেটা ছিল একটা সৌজন্যবোধ, হিরুর সৌজন্যবোধের অভাব ছিল না, তাই তার কাকাকে দিয়ে সে নানাভাবে এই চন্দ্রনাথকে পুরস্কার দেওয়ার কথা বলেছিল, অর্থাৎ তার মধ্যে একটা কৃতজ্ঞতা বোধ ছিল আমরা দেখতে পেয়েছি। এই কৃতজ্ঞতা বোধ চন্দ্রনাথ হিরুকে বিদ্যালয় পরীক্ষায় অঙ্কে সাহায্য করেছে আমরা দেখতে পেয়েছি, সে কথা কিন্তু হিরু ভুলে যায়নি। তাই সে কাকাকে দিয়ে চন্দ্রনাথকে পুরস্কার দেবার কথা ঘোষণা করেছে, বাড়িতে চন্দ্রনাথকে নিমন্ত্রণ করেছে এবং কখনোই সে চন্দ্রনাথের প্রতি খারাপ আচরণ কিন্তু করেছে আমরা দেখতে পাইনি। চন্দ্রনাথ তার নিমন্ত্রণ প্রত্যাখ্যান করেছে, একটা পত্র পাঠিয়েছে যেখানে হিরুর প্রতি খুব যে সম্মান দেখিয়েছে তা নয়, হিরু কিন্তু সেই চন্দ্রনাথের পত্রটাকে স্মৃতিচিহ্ন রূপে রেখে দিয়েছে, চায় নিজের কাছে বা রেখে দিয়েছে, এটাও কিন্তু আমরা লক্ষ্য করেছি। হিরুর সৌজন্যবোধটাও কিন্তু আমরা দেখতে পাই এই গল্পের মধ্যে। তাই শিক্ষক মশাই বা বন্ধুদের প্রতি তার যে সর্বদা সম্ভ্রম আমরা লক্ষ্য করেছি। এমনকি তাকে চন্দ্রনাথ অবহেলার চোখে দেখেছে, এটা বুঝেও চন্দ্রনাথকে আন্তরিকভাবে সে কিন্তু তাদের বাড়ির যে উৎসব সেখানে আমন্ত্রণ করেছিল এবং আসেনি, সেটাও কিন্তু আমরা গল্পের শেষ দিকে দেখতে পাচ্ছি। নরেশের সঙ্গে আলোচনার মধ্যে কোথায় যেন তার একটা ব্যথা অনুভূত হচ্ছে, সেটা কিন্তু আমরা লক্ষ্য করেছি। সে বারবারই বলছে চলে গেল, জানালো না, বা সে জানে নাকি, নরেশকে জিজ্ঞাসা করছে যে সে জানে নাকি কোথায় গেল, কাউকে বলে গেল নাকি, কি করবে। যাই হোক, এই ব্যাপারগুলোর মধ্যে কিন্তু আমরা তার একটা বৈশিষ্ট্য লক্ষ্য করি। বন্ধুদের প্রতি হিরুর ভালোবাসাও কিন্তু ছিল। পরীক্ষা সাফল্য পাবার পর আনন্দকে সে বন্ধুদের মধ্যে ভাগ করে নেবার জন্য একটা প্রীতিভোজনের আমন্ত্রণ ব্যবস্থা যে হয়েছিল, সেই প্রীতিভোজনে কিন্তু বন্ধুদের সে আমন্ত্রণ জানিয়েছিল। চন্দ্রনাথের সেই চিঠি, শ্লেষাত্মক চিঠি সে রেখে দিয়েছে বন্ধুপ্রীতির স্মারকরূপেই। এভাবেই আমরা চন্দ্রনাথ গল্পে হিরু চরিত্রের কিছু কিছু বৈশিষ্ট্য লক্ষ্য করি। শ্রদ্ধাবোধও তার মধ্যে ছিল। তাহলে এই যে কৃতজ্ঞতা, সৌজন্যবোধ, বন্ধুপ্রীতির পরিচয় আমরা পাই হিরুর মধ্যে। তাহলে এই যে চন্দ্রনাথ গল্পের একটি পার্শ্ব চরিত্র, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় রচিত চন্দ্রনাথ গল্পের এই যে পার্শ্ব চরিত্র হিরু, এই চরিত্রটি বিশ্লেষণ করলে আমরা এই বৈশিষ্ট্যগুলো লক্ষ্য করি। তাহলে আমাদের আজকের এই পাঠে, অর্থাৎ পঞ্চম পাঠে, আমরা চন্দ্রনাথ থেকে দুটো প্রশ্নের উত্তর আলোচনা করলাম। 1, চন্দ্রনাথ চরিত্র। 2, চন্দ্রনাথের গল্পের একটি পার্শ্ব চরিত্র হিরু, অর্থাৎ তাদের যে 3 বন্ধু হিরু, নরেশ, চন্দ্রনাথ, হিরু সম্বন্ধেও আমরা আলোচনা করলাম। তাহলে পঞ্চম পাঠ এই পর্যন্তই।